এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। বিলটা পরে দিয়ে দিব খালা, আর বাটি আমি দিয়ে যাচ্ছি। দোকানিকে কথা দিয়ে বের হয়ে এলো মালিহা। ওয়েটিং রুমে ঢুকে ইতমিনানের সামনে ধরলো সেগুলো। ইতমিনান অবাক হলো বেশ। এখানে এসে আতিথেয়তা পাওয়ার কোনো আশাই তার ছিল না। তবু মালিহার বাড়িয়ে রাখা হাত থেকে পানির বোতলটা নিল আগে। আরেকটা চেয়ার টেনে মালিহা বসলো মুখোমুখি। ঝকঝক করে বোতলের অর্ধেক পানি খেয়ে ইতমিনান বলল, অতিথি আপ্যায়ন করছিস? হ্যাঁ, তুমি খাবার দাবার নিয়ে বেড়াতে আসতে পারো। আমি আপ্যায়ন করলে কি দোষ? দোষ দিচ্ছে কে? দে তোর হলের পাস্তাকে রিভিউ দেই। রিভিউ দেওয়া লাগবে না, ও আমি জানি। আমাকে ফোন করতে চেয়েছিলি কেন? এতক্ষণে নড়ে চড়ে বসলো মালিহা। সেকেন্ড গেটের ওখানে এক বড় ভাইয়ের কোচিং আছে, সেখানে কাজ করার অফার পেয়েছি। মুখ নাড়ানো থামিয়ে এক পলক মালিহার মুখের দিকে তাকালো ইতমিনান। মেয়েটার মুখে একটা অপ্রকাশিত খুশির আভা। বড় ভাই বলতে? আমাদের ভার্সিটিতে মাস্টার্স করছে, আমার রুমমেট, আপুর ক্লাসমেট। কোন ক্লাস? 6 থেকে 10। কথা হয়েছে? হ্যাঁ, বেতনের কথা কিছু বলেছে? বললো প্রথমে 7 দেবে। ভালোই তো। মালিহা ইতমিনানের মনের অবস্থা বুঝলো না। খুশি নাকি রাগ? মুখ এমন আটকে রাখলে কেউ বুঝবে কিভাবে? তুমি একটু খোঁজ নেবে, কিসের খোঁজ? এই কোচিং কেমন এসব। আমার খোঁজ নেওয়ার কি দরকার? তুই তো নিজেই সব কনফার্ম করেছিস। রেগে গেছে? এতক্ষণে বুঝলো মালিহা। কেন এত রাগ? অ্যাডমিশনের সময় তুমি সাথে ছিলে, যখন বাড়ি ঘর ছেড়ে এখানে চলে এলাম তখন ছিলে। এখন এত রাগ কোথা থেকে আসছে? মনে ভাবলেও মুখে কিছু বলল না মালিহা। শুধু শুধু আর রাগানোর দরকার নেই। আমি তো শুধু একটু কথা বলেছি, তুমি খোঁজ নাও, ভালো না লাগলে আর আগাবো না। ইতমিনানের মুখের টান টান পেশিগুলো যেন একটু নরম হলো। তেমনই মনে হলো মালিহার। কাজ হয়েছে নাকি? নাম্বার দে। ঝটপট ফোন থেকে নাম্বারটা দিল মালিহা। তখনই মায়ের মামা বাড়ি চলে যাওয়ার কথাটা মনে পড়ল। বিকেলে ফোন দিলেও নাজিয়া ধরেননি। মুখটা মলিন হয়ে গেল মালিহার। ইতমিনান সেটা খেয়াল করে বলল, কেউ কি হুমকি দিয়ে মেসেজ দিয়েছে? আমাকে কেউ হুমকি দেবে কেন? তাহলে মুখটা কালো করে ফেললি কেন? ফোনের দিকে তাকিয়ে বলল ইতমিনান। মালিহা মলিন কণ্ঠে বলল, মা মিতুলকে নিয়ে মামা বাড়ি চলে গেছে। জানি। কিভাবে জানো? বাবা বলেছে। দীর্ঘশ্বাস ছাড়ল ইতমিনান। চাচি কখনোই আমাদের সাথে থাকতে চায় না রে মালিহা। মালিহার কষ্ট লাগলো। কষ্ট নিয়েই বলল ইতমিনান। বলে মনে হলো একটা অতি জটিল বাস্তবতা নিজের সামনে প্রকাশিত হয়ে গেল। যে বাস্তবতা তাকে রুখে দেয়। তার অনুভূতিতে লাগাম টানতে বলে। মিলির মেজাজ বিগড়ে আছে। তার ননদ এসেছে সপ্তাহের উপরে হয়ে গেল, কিন্তু যাওয়ার কোনো নাম গন্ধ নেই। ভাইয়ের বাড়ি এসে থাক, তাতে মিলির কোনো সমস্যা নেই, কিন্তু রাতের বেলা নিজের 7 মাসের বাচ্চাটা তার বরের ঘাড়ে গছিয়ে দিয়ে নিজে শান্তির ঘুম ঘুমায়। 1 দিন 2 দিন ঠিক আছে, কিন্তু নিত্যকার রুটিন হয়ে যাওয়ার পর মিলি আর স্বস্তির ঘুম ঘুমাতে পারে না। নিজের এখনো বাচ্চা কাচ্চা হয়নি। আনারি হাতে ওইটুকু বাচ্চার দেখভাল করতে যেয়ে সে কাহিল হয়ে যায়। তার বরের আর কি 2-3 বার কোলে নিয়ে এসে সে যে শটান হয়ে ঘুম দেয়। বান্দা সকালের আগে আর কোনোভাবেই চোখ খুলে না। নির্ঘুম রাতগুলো যেন মিলির মেজাজের পারদারও 1 ডিগ্রি বাড়িয়ে দিয়েছে। ঘর বাড়ি জ্বালিয়ে দিতে মন চাচ্ছে, কিন্তু তেমন কিচ্ছু করা যাবে না। তাহলে শাশুড়ি খ্যাচ খ্যাচ করার আরেকটা সুযোগ পাবে। মা মেয়ে মিলে ছেলেকে পুত্রবধূর বিরুদ্ধে লেলিয়ে দেবে। মিলি বোকার মতো কিছু করবে না। এতদিন খুব কৌশলে শাশুড়ির রোশানল বাঁচিয়ে চলেছে, তবে আজ কেন তার উপরে ভুল করা? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল মিলি। চোখের নিচটা কালো হয়ে আছে। চট করে মাথায় বুদ্ধি খেলে গেল। আইশ্যাডোর বক্সটা বের করে নিপুণ হাতে চোখের নিচে আরেকটু ডার্ক সার্কেল এঁকে নিল। মেকআপের কারসাজি দিয়ে মুখটা আরেকটু রুগ্ন করে ক্লান্ত ভঙ্গিতে বিছানায় যেয়ে বসলো। হেডবোর্ডে
হেলান দিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বন্ধ করলো। মিনিট 5 পর গোসল করে বের হলো মিলির স্বামী ইমন। মাথা মুছতে মুছতে বিছানার সামনে দাঁড়ালো। মিলি আর যাই করুক আরিফের খেয়াল রাখতে কখনো গাফিলতি করে না। প্রতিদিন অফিসে যাওয়ার আগে তার জামা কাপড় নিজেই গুছিয়ে সামনে এনে দেয়। আজ নিয়মের ব্যতিক্রম হওয়ায় স্ত্রীর দিকে তাকালো ইমন। তখনই আটকে উঠল সে। মিলিকে কি ভীষণ রুগ্ন দেখাচ্ছে। এই কি হয়েছে তোমার? মিলি অলস ভঙ্গিতে চোখ খুলল। ইমনকে এক পলক দেখে বলল, রাতে ভালো ঘুম হয়নি, মাথা ব্যথা করছে? কথা সত্য, মিলির মাথা প্রকৃতই টনটন করছে। আরিফের মনটা অপরাধ বোধে ছেয়ে গেল। ঘড়ির দিকে একবার দেখে মিলির কাছে যেয়ে মাথায় হাত রেখে বলল, শুয়ে থাকো, একটু ঘুমিয়ে নাও। আমি মাকে বলে যাচ্ছি যেন তোমাকে না ডাকে। আরে না, ছেলে ওর ছেলেকে নিয়ে একা পারে নাকি? তোমার বলার দরকার নেই। মা আবার কিছু মনে করলে আমার খারাপ লাগবে। নিজের ছেলে রাখতে পারবে না কেন? এতদিন তো তুমি রেখেছো। অসুস্থ হলে কি করবে? মা যদি জানে তোমার শরীর খারাপ তাহলে কিছুই বলবে না। ছাই জানো তুমি। মনে মনে ভেঙচি কেটে হাজার কথা বললেও মুখে কিছু বলল না মিলি। আলগোছে বালিশে মাথা রেখে শুয়ে পড়ল। পিঠটা ব্যথা করছে। টেবিলের উপরে তোমার খাবার আর টিফিন রেখে দিয়েছি, একটু কষ্ট করে খেয়ে নিও। আমি খেয়ে নিব, তুমি ঘুমাও তো। পোশাক বদল করতে করতে উত্তর দিল ইমন। শেলিকে কিছু বলার দরকার। নিজের বাচ্চা মানুষ কতদিন রাখতে পারে? যখন মা নিজে সুস্থ সবল হয়ে আরামের ঘুম ঘুমায়। ইমন বেরিয়ে যেতে হাই তুলল মিলি। ঘুমে চোখটা বুঝে আসছে, কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি। মাথায় এই পোকাটা কবে থেকেই ঘুরছে। সুযোগের অভাবে পোকাটা আরেকজনের মাথায় ট্রান্সফার করা হচ্ছে না। মেয়ের ফোন পেয়ে চুলার আঁচ কমিয়ে হাত ধুয়ে নিলেন আয়েশা। গরমে গলা ঘেমে গেছে। রান্নাঘর থেকে বের হয়ে ফ্যানের নিচে দাঁড়ালেন। হ্যালো, কেমন আছিস? আমি আছি আমার মতন। এখন তুমি কি বলবে তার উপরে ভালো খারাপ বলতে পারবো। কেন, আমি কি খবর পড়ি নাকি যে তোকে ভালো খারাপ খবর দিতে পারবো? কৌতুক করে বললেন না আশা। তবে মিলি মোটেও সেই মেজাজে নেই। একে শরীরের বেহাল দশা, তার উপর নতুন চিন্তা। বিরক্ত হয়ে এসে বলল, ইয়ার কি রাখো, তোমার ছেলের খবর বলো। গরম কণ্ঠে আশা বললেন, তোর ভাই হয়, সম্মান দিয়ে কথা বলবি। ভাই, ওটা তো মিতুলে। তুমি তোমার কলিজার ছেলের খবর বলো। আছে ভালোই। আছে না গেছে? এত হেয়ালি কথা রাখতো মিলি, সোজা করে বল, নইলে আমি ফোন রাখলাম। ইহ, আমার কথা এখনো ভালো লাগছে না? ভেঙচি কেটে বলল মিলি। তোমার ছেলের ওদিকে যে মালিহা থাকে তা জানো? জানি, ইতু নিজেই বলেছে মালিয়ার ভার্সিটির পাশেই ও থাকে। একটু দেখে শুনে রেখো তোমার ছেলেকে। তার তো আবার দয়ার শরীর। সেই দয়ার মাঝে আবার তোমার যা মালিহাকে ডুবিয়ে না দেয়। কি বলতে চাইছিস বলতো? আয়েশাকে চিন্তিত দেখালো। ভাইয়ার চোখ তো নেবা, মালিহাদের কোনো দোষই সে দেখতে পায় না। তার উপর থাকেও আবার সে মেয়ের পাশে। কখন কি হয়ে যায় তার ঠিক আছে? আয়েশা কিছুক্ষণ থমকে রইলেন। এই চিন্তা তো তার মাথায় আসেনি। মিলি ফোন রেখে দিল বটে, তবে নিজের মাথার পোকা আয়েশার মাথায় ঢুকিয়ে ফুটন্ত তরকারির সামনে আয়েশা দাঁড়িয়ে রইলেন চিন্তিত ভঙ্গিতে। তার এখন কি করা উচিত? ইতমিনান খুব মন দিয়ে খিচুড়ি রান্না করছে। বেশ অনেকদিন আগে একটা প্রেসার কুকার কিনেছিল সে। মন ভালো থাকলেই খিচুড়ি খাওয়া তার শখের পর্যায়ে পড়ে। আজ তার মন ভালো, কেন ভালো সেটাও তার জানা। তবে সেই জানা জিনিসটা নিয়ে সে খাটাখাটি করতে চায় না। মস্তিষ্ককে একরকম ফাঁকি দিতেই এই রান্না খেলা। বেশ কয়েকটা সিটি হয়ে গেছে, আর একটা হলেই নামিয়ে ফেলবে। এমন সময় আয়েশা বেগমের কল এলো। হাত ধুয়ে কল রিসিভ করলো ইতমিনান। নরম স্বরে সালাম দিয়ে কথা শুরু করলো। কি করো আব্বা? খিচুড়ি রান্না করছিলাম। আয়েশা বেগম হাসেন। ছেলেটা কেমন একা, একাই রান্না করে খায়। রান্না বান্না করতে কত কষ্ট হয়, সারাদিন খাটনা খাটুনি করে এসে সেই ঝামেলা ভালো লাগে? এই জন্যই তো বিয়ে দিতে চাই। বউ কি শুধু রান্না করে খাওয়ানোর মানুষ মা? একজন মানুষ মানে একটা দায়িত্ব। বউ মানে আরও বড় দায়িত্ব। এত বড় দায়িত্ব নেওয়ার মতো সামর্থ্য এখনো তোমার ছেলের হয়নি। শেষ সিটি বাজলো। চুলা বন্ধ করে ডিম নিল ইতমিনান। এটা ভাজলে এখন খেতে বসা যায়। তোর যত আজগুবি কথা। রিক্সা চালায় রাসেল, ওর ছেলে সেদিন বিয়ে দিল না? আশেপাশে মানুষ বিয়ে করছে না?
রাসেল চাচার ছেলের বউয়ের মতো ছেলের বউ চাও তুমি? ইতমিনানের স্বরে কৌতুক। তাহলে খোঁজো যাও। ফাজলামি করবি না একটু। আয়েশা বেগম যেন ধরা খেয়ে গেলেন। ফোন লাউড স্পিকারে দিয়ে কড়াইয়ে তেল ঢাললো ইতমিনান। আয়েশা বললেন, হ্যাঁ রে মালিয়া, কেমন আছে? আয়েশার বুক ধুকপুক করছে। ইতমিনান সেটা বুঝলো না। ডিম ফাটিয়ে কড়াইয়ে ছেড়ে দিয়ে বলল, ভালোই আছে। আয়েশার মনে হলো তেল নয়, তার কলিজাটা ছ্যাদ করে উঠছে। তার মানে ইতমিনান মালিহার নিয়মিত খোঁজ নিচ্ছে। কথা শুনতে না পাওয়ায় ফোন কানে ধরলো ইতমিনান। মা? আয়েশার যেন ধ্যান ভাঙল। হ্যাঁ কি হলো, কথা বলছো না কেন? আয়েশা চিন্তায় মগ্ন হয়ে গিয়েছিলেন। ছেলেকে আর কিছু বলার প্রয়োজন বোধ করলেন না। আচ্ছা তুই খা, আমি আবার পরে ফোন করব। আচ্ছা। ইতমিনান অতশত বুঝল না। ক্ষুধায় তার পেট মোচড় দেওয়া শুরু করেছে। একটুখানি পাস্তা খেয়েছে সে কখন। রাশেদা বেগমের ঘরে বসে আছেন মকবুল আলী। মায়ের ওষুধপত্র নিয়ে এসেছেন। কথাবার্তা বললেও কেমন অন্যমনস্ক দেখাচ্ছে তাকে। কি এত চিন্তা করো? রাশেদা নরম সুরে প্রশ্ন করলেন। মকবুল আলী দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, জমি জমার একটা সুরাহা না হলে শান্তি পাচ্ছি না মা। এর মধ্যে মালিহার মা চলে গেলেও বাপের বাড়ি, আমার ভাইয়ের ভিটা এখন খালি পড়ে আছে। রাশেদের বুকটা হু হু করে উঠল। যে জমি নিয়ে এত টাল বাহানা, সেই জমিওয়ালা আজ বাড়ি ছাড়া, দুনিয়া ছাড়া। বড় বউ তো রাজি না, এর মধ্যে আবার এসব কথা তুললে অশান্তি শুরু হবে। তুই আগে বউরে বোঝা, তারপর আবার কথা তুলিস। আয়েশা হন্তদন্ত হয়ে শাশুড়ির ঘরে ঢুকলেন। রাশেদার দিকে একবার তাকিয়ে স্বামীকে বললেন, আপনি একটু এদিকে আসেন তো। রাশেদা ভয় পেলেন যেন। কোনো সমস্যা বৌমা? না মা, সমস্যা নয়, একটু দরকার। মকবুল আলী ক্লান্ত ভঙ্গিতে উঠে গেলেন। ঘরে ঢুকতে না ঢুকতেই আয়েশা যেন জেকে ধরলেন। ছেলেটা এত বড় হয়ে গেল, আপনি এখনো একটা সম্বন্ধ দিচ্ছেন না কেন? হঠাৎ আলাপে মকবুলের কপালে ভাঁজ পড়ল। স্ত্রীর দিকে তাকিয়ে ঘটনা বোঝার চেষ্টা করলেন। সম্পদ তো আছে, আমার ছেলে নিষেধ করে দেয়। পাত্র রাজি না থাকলে আমি কি করতে পারি? পাশের বাড়ির তালুকদারের মতো কথা বললেন কেন? ছেলে মেয়ের জিম্মা আমাদের না? বিয়ের বয়স হয়ে গেছে, এখন বাসায় রাখবো কেন? ছেলে না হয় বুঝতে পারছে না, আপনি কই বোঝাবেন সেসব না করে নিজেই তাল দিচ্ছেন। তুমি আবার এখন এসব নিয়ে পড়লে কেন? মকবুল বিরক্ত হলেন। এসব আবার কি? আপনার মতো সারাক্ষণ ভাইরে কিভাবে সব সম্পত্তি দিয়ে দেওয়া যায় সেই চিন্তা করবো নাকি? উল্টোপাল্টা কথা বলবা না আয়েশা। কিছু উল্টাপাল্টা বলিয়েন না। বাপ মারা মেয়ে নিয়ে চিন্তায় আপনি রাতে ঘুমান না? সেই মেয়ের গতি করতে যে আমার ছেলে মেয়ের কপাল পড়লে আমি মানব কেন? আশা উত্তেজিত হয়ে উঠেছেন। মকবুল বুঝলেন না এত রাগারাগের কারণ কি। বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, তোমার এত রাগ কি কারণ সেটা তো আমি বুঝতে পারছি না। আর এখানে ছেলে মেয়ের কথা আসছে কেন? ওদের কোনো ক্ষতি আমি চাই না। এত কিছু আমি বুঝি না। ওদের চিন্তা করতে গিয়ে ওই মেয়ে যদি আমার ছেলের গলায় ঝুলিয়ে দেন, তাহলে সেই দিন এই সংসারে আমার শেষ দিন। চিন্তার সাগরে হাবুডুবু খেতে খেতে আয়েশা নিজের আশঙ্কার কথা ব্যক্ত করে ফেললেন। হনহনিয়ে চলে গেলেন ঘর ছেড়ে। মকবুল আলীর কপালে ভাত সমান হলো। সহসা ভাবলেন, এই ভাবনাটা তার মাথায় আগে কেন আসেনি। নিজের মাঝে এক ধরনের উত্তেজনা বোধ করলেন মকবুল আলী। ডিপার্টমেন্ট থেকে ট্যুরে যাচ্ছে, সেই নিয়ে সবার উত্তেজনার শেষ নেই। মালিহা যাবে না, তা নিতেও যাচ্ছে না। এহসান বিষয়টা মানতে পারল না। ক্লাস গ্যাপের মাঝে নিজের আসন ছেড়ে উঠে এলো মালিহার কাছে। কণ্ঠে অধিকার নিয়ে বলল, এই মালিহা, তুমি যাবে না কেন? তোমার আর নীতির ট্যুর আমি স্পন্সর করব। কোনো না শুনছি না। নীতি, গোছগাছ শুরু করে দে। শেষটুকু নীতিকে উদ্দেশ্য করে বলল এহসান। শীতের পাতা উল্টানোর মাঝে এমন বাক্যে মালিহা আশা করেনি। চুপচাপ সবটুকু শুনল সে। এহসানের বলা শেষ হলে শান্ত ভঙ্গিতে বলল, এত দয়া দেখানোর জন্য ধন্যবাদ এহসান। আমি তোমার অফার গ্রহণ করছি না এবং আশা করব এমন করে ভবিষ্যতে আমাকে দয়া করতে আসবে না। নীতি ঢুক গেল। মালিহা চটেছে। এহসানের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, খুব উপকার করেছিস। কে চেয়েছে তোর অফার বলত?
এহসান থতমত খেয়ে গেছে। মালিহার প্রতিক্রিয়া দেখেই বুঝতে পেরেছে বিষয়টা সে একদমই পছন্দ করেনি। এলোমেলো ভঙ্গিতে সে বলল, মালিহা, তুমি কি মাইন্ড করলে নাকি? এটা আমার পক্ষ থেকে জাস্ট একটা ট্রিট। কি উপলক্ষে? মালিহার কণ্ঠ শান্ত। এহসান আমতা আমতা করে বলল, আসলে আমি ভেবেছি তোমার মন খারাপ, সেই জন্য তুমি যেতে চাচ্ছ না। এছাড়া এই কিছু না, তোমাকে হার্ট করার কোনো ইন্টেনশন আমার ছিল না, ট্রাস্ট মি। আমি যেতে চাচ্ছি না এহসান। নীতি যাবে কিনা সেটা ওর বিষয়। ক্লাস ছেড়ে চলে গেল মালিহা। নীতি কটমটিয়ে এহসানের দিকে তাকিয়ে বান্ধবীর পিছু নিল। সাইকেলের বেহাল দশা। সিটের দিকে তাকিয়ে মিতুলের কাঁদতে মন চাইল, কিন্তু কান্নাকাটি করা যাবে না। 9-এ পড়া ছেলে কান্নাকাটি করলে মানুষ আগে হাসবে, মন ভরে হাসবে। কেউ তার কারণ খুঁজবে কিনা সন্দেহ। দেখেছো সাইকেল একদম পোক্ত আছে না? তোমার সমস্যা পানি পানি হয়ে গেল। ছাই করে যাবা আর সাই করে আসবা। মিতুল দেখলো তার মামা হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে। মিতুলের সেই হাসিটা একটু পছন্দ হলো না। এই সাইকেলে বসে গেলে তার পশ্চাৎ দেশ যে সুস্থ থাকবে না সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সন্দেহের বিষয় হলো এই জিনিসটা কেন আর কারো নজরে পড়ছে না। স্কুল ড্রেস পরে মিতুল খেতে বসলো। প্লেটের এক কোনায় ঢ্যাঁড়স ভাজি, মুখে দিতেই বুঝলো গত রাতের বাসি, ঠান্ডা হয়ে আছে, নিশ্চয়ই ফ্রিজে ছিল। মিতুল মুখ কুঁচকে নিতে পারল না। এই জন্যই গতদিন মায়ের কাছে নবাব জাদা বলে বকা খেয়েছে। নিঃশব্দে খেয়ে উঠল বটে, কিন্তু উঠতেই মনে হলো পেটে পাক দিচ্ছে। ঘরে গেল ব্যাগ নিতে। এক ঘরে মা ছেলে থাকছে। নাজিয়া খাটে থাকেন আর মিতুল নিচে। নাজিয়া নিচে থাকতে চেয়েছিলেন, মাকে নিচে শুয়ে নিজে উপরে থাকার কথা ভাবতেই পারে না মিতুল। এটা ভাবতে পারে না কেন তাদের নিজেদের বাড়ি রেখে মা এখানে থাকতে চায়, শুধু 3 বেলা খাওয়ার জন্য। চিন্তাটা মিতুলের মনে বিতৃষ্ণা এনে দেয়। মা আমি যাচ্ছি। নাজিয়া কোনো একটা বই নিয়ে পড়ছিলেন। চশমার ফাঁকা দিয়ে ছেলের দিকে তাকালেন। মুখের ভাব থেকেই বুঝলেন কি হয়েছে? কিছু হবে? কিছু না। বল আমাকে। তোমাকে বলে কি করব? শুধু শুধু বকা খেতে হবে, তার চেয়ে ঠান্ডা বাসি ঢ্যাঁড়স ভাজি খাওয়াই ভালো। ব্যাগ কাঁধে নিয়ে মার সামনে দাঁড়িয়ে মিতুল বলল, তোমার ভাস্তির মারা সাইকেল নিয়ে যাচ্ছি। আমার চিন্তা তো তোমার নেই, অন্তত এই দোয়া করো যেন এই ভাঙা সাইকেলের ওই রকম ভাঙা অবস্থাতেই তোমার ভাইয়ের হাতে তুলে দিতে পারি। কণ্ঠের রেশটুকু লুকাতে পারল না মিতুল। নাজিয়া দীর্ঘশ্বাস ছাড়লেন। ছেলের অসন্তুষ্টি তিনি বোঝেন, কিন্তু আর প্রতিকার তার জানা নেই। স্বামীর বাড়িতে স্বামীর অনুপস্থিতিতে ভাসুরের দয়ায় থাকতে হতো, সেটা তার পক্ষে সম্ভব না। আবার এখানে ভাইয়ের বউয়ের মুখে সদা সর্বদা মেঘ ঘনিয়ে থাকে। কোনো উপায় খুঁজে পান না নাজিয়া, খুঁজতে চেষ্টাও আর করেন না। আজ প্রথমবার কোচিংয়ে যাচ্ছে মালিহা। ইতমিনান খোঁজ খবর নিয়ে জানিয়েছে কোচিংয়ে হিস্ট্রি নাকি ভালো। আঁখি এগিয়ে দিতে চেয়েছিল, মালিহা বিনয়ের সাথে নিষেধ করেছে। মানুষটা তার জন্য অনেক করেছে, তারপরও তার থেকে অযাচিত সুবিধা নিতে থাকলে মালিহার নিজের কাছে খারাপ লাগবে। সেকেন্ড গেটের একটু আগে এহসানের সাথে দেখা হলো। এহসান সম্ভবত মর্নিং ওয়াকে বেরিয়েছিল। মালিহাকে দেখে তার দিকে এগিয়ে এলো। হেই মালিহা। মালিহা তাকালো। অনু যে কোনো সময় দেখা হলে হালকা একটা সৌজন্যের হাসি ছুড়ে দেয়। এবার সেটা না দেখে এহসান বলল, তুমি কি এখনো আমার উপরে রেগে আছো? না, তুই তো কাল ক্ষমা চেয়েছিস, তাহলে আর রাগ কিসের? মালিহার মুখে তো শুনে এহসান যেন চমকে গেল। হাঁটা থামিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল মালিহার দিকে। মালিহা পিছু ঘুরে বলল, কোনো সমস্যা? তো তুমি আমাকে তুই বলছো? হ্যাঁ, তোর ভালো লাগছে না? মালিহার নিষ্পাপ প্রশ্ন। এহসান বুঝলো না কি বলবে। ডান হাত দিয়ে মুখ মুছে উপরের দিকে তাকিয়ে মুখ গোল করে নিঃশ্বাস ছাড়ল। মালিহার দিকে তাকিয়ে বলল, তোমার বাসায় কি এখন বিয়ের প্রস্তাব পাঠানো যাবে? মুহূর্তেই মালিহার মুখ শক্ত হয়ে গেল। শক্ত কণ্ঠে সে বলল, কি বলতে চাও? এই যে তোমার তুমিটাই ন্যাচারাল, তুই বললেই অদ্ভুত লাগে। এর সাথে প্রস্তাবের কি সম্পর্ক? এই যে আমি তোমার আগে পিছে ঘুরি, এমনি না, নিশ্চয় তুমি সম্ভবত আমাকে সিরিয়াসলি নিচ্ছ না, বাট আমি এক্ষেত্রে একদম সিরিয়াস। আন্টির নাম্বারটা দাও, তোমাকে আর কিছু ভাবতে হবে না। এহসান পকেট থেকে ফোন বের করলো।
মালিহা নিজেকে শান্ত করার চেষ্টা করলো। কিছুক্ষণ চুপ থেকে নরম কণ্ঠে বলল, আমার কথাটা শোনো এহসান। শুনবো, সেই জন্যই নাম্বার চাচ্ছি। সারা জীবন ধরেই তোমার কথা শুনবো। মিষ্টি একটা হাসি ছুড়ে দিল এহসান, তো হাসিটা মালিহার কাছে মোটেও মিষ্টি লাগলো না। এহসান, জীবন সঙ্গীর সাথে মানসিকতার মিল হওয়া আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটা তোমার সাথে আমার নেই। আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা, চিন্তা চেতনায় বিস্তর ফারাক। এই গ্যাপ নিয়ে দূর থেকে একে অপরকে ভালো লাগতে পারে, কিন্তু জীবন কাটানো সম্ভব না। আমার কোন জিনিসটা তোমার পছন্দ না বলো, আমি এক্ষুনি চেঞ্জ করে ফেলবো। আকুল হয়ে বলল এহসান। এই যে, এটাই পছন্দ না। তোমার ব্যক্তিত্ব কি এতটাই ঠুনকো যে কারো পছন্দ না হলেই পাল্টে ফেলবে? এইভাবে ভাবতে গেলে জনে জনে চিন্তা করে তোমার সব বদল করতে হবে। সেই বদলে মাঝে তুমি নিজেই হারিয়ে যাবে। হাত ঘুরে দেখলো মালিহা। আজ একটু তাড়াতাড়ি যেতে চেয়েছিল, হলো না। ঠিক সময়ে যাওয়া যায় নাকি সেটাই চিন্তা। আমি তো সবার চিন্তা করছি না, শুধু তোমার। এহসান, তুমি কি চাও একাডেমিক লাইফের বাকিটুকু আমরা অপরিচিতের মতো কাটাই? এহসান থমকে গেল। একদলা কষ্ট বুক থেকে গলায় উঠে ঘূর্ণি পাকাতে লাগলো। মালিহা, তুমি কি আমাকে নিয়ে একটু ভেবে দেখতে পারো না? এবার মালিহার সত্যি মায়া হলো। আমাকে ভুল বুঝো না, কিন্তু এই অপ্রচারের কারণে তোমার সাথে আগামীতে আমি স্বাভাবিকভাবে কথা বলতে পারবো না। আর মানসিকতার বিষয়টা ডিফিকাল্ট, এটা সহসাই চেঞ্জ করা যায় না। এহসান কিছু বলল না, শূন্য দৃষ্টিতে মালিহার দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টির সামনে মালিহার নিজেকে অসহায় লাগলো, অস্বস্তি হলো। এহসান, আই এম সরি, তুমি যথেষ্ট ভালো একজন ছেলে, কিন্তু এহসান ডান হাত উঠালো, মুখ ঘুরিয়ে একটা শুকনো ঢুক গেলে মালিহার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, আমি কোনো ধরনের সিম্প্যাথি চাই না। যেটা চেয়েছিল সেটা যখন দিতে পারোনি, আর কথা শেষ করলো না এহসান, দৃষ্টি আড়াল করে বলল, আমি সম্ভবত তোমাকে দেরি করিয়ে দিয়েছি। সরি, সরি ফর এভরিথিং। এহসান ঘুরে দাঁড়ালো, চলে গেল মুহূর্তের মাঝে। মালিহা ফুস করে নিঃশ্বাস ছাড়লো। খারাপ লাগলেও তার কিছু করার নেই। কিছু জিনিসে মানুষের হাত পা বাঁধা থাকে। তবে এহসানের জন্য সে মন থেকে দোয়া করলো, এহসান যেন তার নিজের মতোই ভালো একজন জীবনসঙ্গী পায়। দ্রুত হাঁটতে শুরু করলো মালিহা। আর দেরি করা যাবে না। তার দ্রুত পদচারণায় রাতে পড়ে থাকা শুকনো পাতাগুলো মরমর করে উঠল, যেগুলো সুন্দর জল ছুটেছিল গতকালও। অফিসের রুমটা বেশ ছোট, কেমন আটসাট একটা ভাব। মিনিট 15 হবে মালিহা এখানে বসে আছে। এর মাঝে ছেলে মেয়েরা যাওয়া আসা শুরু করে দিয়েছে। এটাই সম্ভবত যাওয়া আসার একমাত্র দরজা, মালিহা ধারণা করলো। আসার পর একটি মেয়ে তাকে এখানে বসিয়ে দিয়ে গেছে। মেয়েটিও সম্ভবত এখানকার টিচার। গলা খাকার দিলেও কেউ। মালিহা ঘুরে তাকালো। একজন যুবক প্রবেশ করতেই দাঁড়িয়ে সালাম দিল মালিহা। ছেলেটি হেসে সালামের উত্তর নিল। মালিহার মুখে মুখে চেয়ারে বসে বলল, বসো বসো, তুমি মালিহা? প্লিজ ভাইয়া, ইতস্ত করে বলল মালিহা। আখি আপু? হ্যাঁ, আখি আমাকে ফোন করেছিল কাল রাতে। আমি তো ভেবেছিলাম ওর মতোই কেউ, কিন্তু এখন দেখছি। মালিহার দিকে এক নজরে তাকিয়ে বলল ছেলেটি। সেই নজর অবশ্য মালিহা খেয়াল করলো না। বাই দ্য ওয়ে, আমি তুষার আব্দুল্লাহ, মাস্টার ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি। মালিহা হেসে বলল, ইন্ট্রো তো আমার দেওয়ার কথা ভাইয়া। তুষার মাথা নেড়ে বলল, আখি তোমাকে তোমার ইন্ট্রো গুলিয়ে খাইয়ে দিয়েছে, তোমার থেকে ওটা নেওয়া যাবে না, নাহলে আখি আবার বলবে ওর রুমমেটকে আমি র্যাক দিয়েছি। আমি এসবে নেই। হাত তুলে সমর্পণ করার ভঙ্গিতে বলল তুষার। মালিহা হেসে ফেলল। তুষার এক পলক সেই হাসির দিকে তাকিয়ে বলল, চা আর কফি? কিছু না ভাইয়া, থ্যাঙ্কস। আরে শুধু আজকের জন্যই, রোজ রোজ খাওয়ানোর মতো পয়সা আমার নেই। অন্যদিন শুকনো কথা হবে, আজ একটু কলা ভেজাও। বেশ, রং চা 1.5 চামচ চিনি। ওকে। তুষার উঠে গেল। মালিহার মনে হলো তুষার মানুষটা বেশ সহযোগী, মনোভাবাপন্ন। কাজ করে শান্তি পাওয়া যাবে। মিনিট 5 মাঝে তুষার ফিরে এলো। মালিহার দিকে এক কাপ এগিয়ে দিয়ে বলল, আখির কাছে আমি তোমার ব্যাপারে মোটামুটি সবই শুনেছি। এরপরেও তোমার কিছু বলার থাকলে বলতে পারো। এক চুমুক চা খেলো মালিহা।
আমার তেমন কিছু বলার নেই। আচ্ছা, তাহলে আজ 6 আর 7-এর একটা ইন্ট্রো দাও। চাইলে একটা ডেমো ক্লাস নিতে পারো, আউট অফ রুটিন। তাহলে স্টুডেন্ট তোমার সম্পর্কে জানবে, আগামীকাল ক্লাসে আগ্রহী হবে। ঠিক আছে। আপাতত তুমি 6 আর 7 মেজর স্টেজের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকো। এগুলো ততারি কি করছে আমার আরেক ক্লাসমেট নিতু, ওকে চেনো? মালিহা মাথা নাড়ল, চেনে না সে। সমস্যা নেই, একই জায়গায় কাজ করতে গেলে চেনা পরিচয় হয়ে যাবে, কি বলো? জি। আচ্ছা, আর স্যালারির বিষয়টা ক্লিয়ার করি। তুমি আসার আগে একটা ছেলে ছিল এই পোস্টে, কলেজ পড়ুয়া, সামনে এক্সাম তাই লিভ নিয়েছে। ওর স্যালারি ছিল 5, কিন্তু যোগ্যতার দিক দিয়ে তুমি ওর থেকে এগিয়ে আছো, তাই 5 দিলে সেটা না ইনসাফি হবে। আপাতত 7 দিয়ে শুরু হোক, বাকিটা সময় এবং কাজ বলে দেবে। ওকে? ইয়েস। মালিহার ভালো লাগলো, সুন্দর একটা সময় পার করলো ছোট ছেলে মেয়েগুলোর সাথে। আর মাঝে নিতুর সাথেও দেখা হয়ে গেল। এই মেয়েটাই প্রথমে তাকে অফিস রুমে বসিয়েছিল। দোস্ত, তুই আর আমি বাদে ক্লাসের সবাই মিঙ্গেল হয়ে গেছে। মালিহা চুলে তেল দিচ্ছিল, নীতি উপর হয়ে শুয়ে বিলাপ করছে। মালিহা বিরক্ত হয়ে বলল, তুমি আগে সোজা হয়ে শো, একটু পর বুকে ব্যথা করছে বলে প্যাপু করলে আমার হাতে চড় খাবি। তাড়াক করে উঠে বসে নীতি বলল, 2.5 কিলো চর की कीमत तुम क्या जानोगी রাজা বাবু? নাটক কম কর। মালিহারে, তোর মতো একটা সন্ডা মার্কা কাজিন থাকলেও মনটার একটু সান্ত্বনা দিতে পারতাম। থাপ্পড় খাবি নীতি। তাই দে, সবার একজন আছে রে। সবার কাছে মানে কি? নাজিফাও ওই পার্টির নাকি? আরে না, ও হলো হুজুর মানুষ, নাক মুখ যেমনে ঢেকে রাখে, কে ওরে গুন্ডাইতে আসবে? ওই রকম করে ক্লাসে তো আরো অনেকে আছে। চুলগুলো বেনি করতে শুরু করলো মালিহা। নীতি তার কাছে গিয়ে নিজে বেনি করা শুরু করলো। ছাই যায়, হলে এসে ক্যাটরিনা কাইফ সেজে যে ছবির স্টোরি দেয়, সেগুলো কি ছেলেরা দেখে না ভাবছিস? তাহলে মুখ ঢেকে ক্লাসে যেয়ে লাভ কি? ওদের কাছে দিয়ে তুই শুনিস, একটা দুনিয়ার ফাতরা। নিজের মতো করে নীতি বলতে লাগলো, ক্লাসের ভিতর ছেলে মেয়েগুলোর পারলে একটা আরেকটার কোলে উঠে পড়ে, এমন জায়গায় কেউ সিঙ্গেল থাকে নাকি? অবশ্য তোর মতো রসকস ছাড়া হইলে সম্ভব। নীতি বল। আজকে এহসানের সাথে দেখা হয়েছিল। আমারও হয়েছিল। বিরক্তি নিয়ে নীতির দিকে তাকালো মালিহা, তারপর সম্পূর্ণ ঘটনা খুলে বলল। নীতি কতক্ষণ হা করে তাকিয়েছিল, শেষমেশ বলল, বোন, তোর জীবনে তো আমি বিয়ার বাড়তি দেখি না। এমন কে তুই? তুই সত্যিই যাবি না? কাতর কণ্ঠে প্রশ্ন করলো নীতি। না, পাগল নাকি? এখন যেতে হলে আবার কতগুলো টাকার দরকার, তুই জানা ক্লাসের অনেক মেয়েই তো যাচ্ছে। তো ওদের সাথে কি আমার ইন্টু বিন্টু চলে নাকি যে ওদের লেজ ধরবো আমি? আমার সব কিছুই তো তোমার সাথে মালিহা। দুঃখে মুখ করে বলল নীতি। মালিহা বিরক্তির স্বরে বলল, তাহলে যাইস না, ওই দিন তোরে ফ্রাইড রাইস খাওয়াবো না, যা। বিছানা গুছিয়ে শেষ করলো মালিহা। নীতি চমকে বলল, সত্যি? ইনশাল্লাহ। নীতি ঠাস করে শুয়ে আবার কল্পনায় হারিয়ে গেল। আহা, কতদিন ফ্রাইড রাইস খাওয়া হয় না। আবার কি মনে হতে ঝট করে উঠে বলল, জানিস ইরিনা ট্যুরে যাচ্ছে। ওর বাবা না অসুস্থ? তোর মালিহার কপালে ভাঁজ পড়ল। সেটাই তো, এই মেয়ের মতিগতি আমি বুঝি না ছাই। তুই কিভাবে জানলি ও যাবে? ও তো ক্লাসেই আসে না। ওর জিগরি দোস্ত বলছে। কাজ রাগ করে বলল নীতি। কাছে ওর নাম্বার আছে? কার? ইরিনার? না, নাই। ওর কাছে ফোন দিলে জানা যেত ওর বাবার কি অবস্থা। ধুর, তুই এই চিন্তা বাদ দে তো। ও কবে নিয়মিত ক্লাস করছে? টেবিলে যেয়ে বসলো নীতি। কিছু অ্যাসাইনমেন্ট করতে হবে। মালিহা চিন্তায় পড়ে গেল। তার শুধু ইরেনার বাবাকে নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে না, তার চিন্তার বড় একটা কারণ ওই 4,000 টাকা। লতার 7 মাস চলছে, উঁচু প্যাটটা নিয়ে চলাচল করতে বেশ কষ্ট হয়, তবুও প্যাটের দায়ে ছুটতে হয় এদিক থেকে ওদিক। হাতের ফাইলটা শেষবার চেক করে বসের কাছে পাঠিয়ে দিল লতা। চেয়ারে হেলান দিয়ে বসলো, পিঠটা যেন ছিঁড়ে যেতে চাইছে। তাও ভালো, ইতমিনান এই ডেস্ক তার সাথে অদল বদল করেছে, নয়তো কুনার ডেস্কে থাকলে গরমে সিদ্ধ হতে হতো।
ইতমিনান লতার দিকে তাকিয়ে চিন্তায় পড়ল। এই মাসে সবাইকে ছোটোখাটো ফিল্ড ট্রিপ দিতে হবে, পোস্টপন্ড করা সম্ভব না। লতা কিভাবে এই কাজ করবে? ঘড়ির দিকে তাকালো ইতমিনান। টিফিন ব্রেক শুরু হয়েছে। ফাইল খোলা রেখেই লতার ডেস্কের সামনে দাঁড়ালো। শব্দ শুনে চোখ খুলল লতা। তাকে দেখে হাসলো খানিক। কি অবস্থা তোর? আপা, আপনি ফিল্ড ট্রিপে যেতে পারবেন? না পেরে তো উপায় নেই ভাই। সোজা হয়ে বসলো লতা। আপনি একবার বসের কাছে একটা দরখাস্ত দিন, উনিও তো মানুষ, বুঝবেন নিশ্চয়ই। বস মানুষ কিনা জানি না, তবে তার ম্যানেজার বিশাল বড় মাপের মানুষ। আমাকে বলেছে অসুবিধা হলে যেন চাকরি ছেড়ে দেই, কোনো ছুটি ফুটি হবে না। বিতৃষ্ণায় ছেয়ে গেল ইতমিনানের মুখ। কিছু না বলে নিজের ডেস্কে চলে গেল সে। টিফিন বক্স নিয়ে ফেরত এলো লতার কাছে। এটা খান। লতার মাঝে কৌতূহল দেখা গেল। কি এনেছিস? আলুর পরোটা। মুখ গোজ করে বলল ইতমিনান। এক টুকরো মুখে দিয়ে লতা বলল, তুই কি খাবি? চা খাবো, আপনি খাবেন? না, চা খেলে আমার গরম লাগে। তোর সেফ হওয়া উচিত ছিল রে ইতমিনান। অবশ্য সমস্যা নেই, বউকে রেঁধে বেড়ে খাওয়াবি, দেখবি তোর বউ তোকে মাথায় করে রাখবে। ইতমিনান কিছু বলল না। লতার হাসি হাসি মুখের দিকে এক পলক তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। চলে গেল ক্যান্টিনের উদ্দেশ্যে। যেতে যেতে শুনলো আশেপাশের ডেস্কের মানুষ ফুসুর ফুসুর করছে। সে জানে এই গোপন আলাপের বিষয়বস্তু সে এবং লতা আপা। গা করে না ইতমিনান। এই কাজ ছাড়া ওরা আর পারে বাকি। ইতমিনান এখানে জয়েন করেছে 2 মাসের কাছাকাছি হবে। যখন সে এখানে আসে তখন লতার 5 মাস বয়সে এবং পদে 2 দিক থেকেই লতা ইতমিনানের চেয়ে অনেক উপরে। প্রথম দিকে সে অবাক হতো। লতার যে চলতে ফিরতে খুব অসুবিধা হয় এটা তার দিকে তাকালে বোঝা যায়। ইতমিনান ভাবতো তাহলে এই সময়টায় বাহিরে অফিস করার কি দরকার, ঘরে বসে বিশ্রাম করাটাই বেশি জরুরি। উত্তর পেতে বেশি দিন লাগলো না। লতা বিধবা, তার স্বামী মারা গেছে প্রেগন্যান্সির প্রথম মাসেই। বেচারা জানতেও পারেনি অনাগত সন্তানের বাবা হিসেবে তার নাম লেখা হয়ে গেছে। অফিসের কম বেশি অনেকেই লতাকে দেখতে গিয়েছিল। লতা এখানে কাজ করে প্রায় 2 বছরের বেশি সময় ধরে। সেই হিসেবে অনেকের ঘনিষ্ঠ ছিল। স্বামী হারিয়ে লতা তখন অকুল পাথরে। তার দুঃখের কলস পূর্ণ করতে যেন তার ভাই 2জন তার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিল। মা বাবা ছাড়া যেই ভাইদের হাতে মানুষ হয়েছে লতা, সেই ভাইরাই দায়িত্বের ভয়ে মুখ ফিরে নিল। তবে লতার বয়স্ক শ্বশুর শাশুড়ি তার পাশে রইলেন অভিভাবকের মতো। লতার না ছিল কোনো ননদ, না ছিল কোনো দেবর। 3 জন মানুষের পরিবারে সে রইল একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বয়সের ভারে নুয়ে পড়া শ্বশুর বা শাশুড়ি কারো পক্ষে সম্ভব নয় নতুন করে রোজগার করা। কাজেই মুখে পাথর বেঁধে পেট চালানোর চিন্তা করতে হলো লতাকে। প্রথম দিকে একবার ছুটির সময় লতা মাথা ঘুরে পড়ে গেল। সকলেই আতঙ্কিত হলো, কিন্তু ইতমিনান দেখেছিল একটা মানুষও সেদিন এগিয়ে যায়নি। নিজের ডেস্কের চেয়ারেই পড়েছিল লতা। ইতমিনান যেতে ইতস্তত বোধ করছিল। মহিলা মানুষ হাসপাতালে নিতে চাইলে আগলে ধরতে হবে, অন্তত গাড়ি পর্যন্ত তো উঠাতে হবে। ইতমিনানের অস্বস্তি লাগছিল, কিন্তু কেউ যখন এগিয়ে এলো না তখন অস্বস্তিকে দূরে ঠেলে ইতমিনান এগিয়ে গিয়েছিল। মিলিয়ে এভাবে পড়ে থাকলে সে কি নিশ্চিন্তে থাকতে পারত? পানি ছিটিয়ে দেওয়ার পরও লতার জ্ঞান ফিরল না। আগত্য তাকে হাসপাতালে নিয়ে যেতে হলো। সাহায্য করলো অফিসের রান্নার কাজে নিয়ে যেত এক মহিলা। সেদিন থেকেই লতা ইতমিনানকে ভাই বলে ডাকে। তাকে ম্যামের বদলে আপা ডাকতে বলেছে। আর সেদিন থেকেই শুরু হয়েছে তাদের নিয়ে মুখরোচক সব গল্প। ইতমিনান দেখে মেয়েরাই এই গল্পে সবচেয়ে এগিয়ে। অথচ এই আগানোটা যদি সেদিন আগাতো তাহলে ইতমিনানের সাহায্যের প্রয়োজন হতো না। খালি কাপের দিকে তাকে দীর্ঘশ্বাস ছাড়লো ইতমিনান। মানুষ বড়ই অদ্ভুত প্রাণী। মিতুল কানে হাত দিতে চাইছে, পারছে না। নাজিয়া তার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছেন। প্রেসার কুকারের সিটির মতো বেজে চলেছে তার চেয়ে 1 বছরের ছোট মামাতো ভাই। আমার কত শখের সাইকেল, এবার এটা নিয়ে আমি বাইরে যাব কিভাবে? এটা চালাবো কিভাবে? আপনি বলেন ফুপু, আব্বু কি আমারে আর একটা সাইকেল কিনে দিবে? দিবে না। আমি জানি মিতুল ভাই ইচ্ছা করে এমনটা করেছে। আমার সাথে মিতুল ভাইয়ের যত রাগ। মিতুল ক্লান্ত ভঙ্গিতে ঘরে ঢুকলো। বিছানায় বসতেও ভয় লাগছে।
পেছনে কিছুর সাথে স্পর্শ লাগলে ছ্যাত করে উঠছে। কি করেছিস তুই সাইকেলটার অবস্থা? গরম কণ্ঠে বললেন নাজিয়া। সকালেই তোমাকে বলে গিয়েছি ওই সাইকেলের মুমূর্ষু অবস্থা। আমি আহামরি কিছুই করিনি। বিছানায় বসে মুখ কুঁচকে নিল মিতুল। তুই করিসনি তো কে করেছে? নাজিয়া বেগমের রাগ যেন কমছে না। ভাইয়ের বউ মুখ কালো করে তাকে কিছু না বললেও সযত্নে এড়িয়ে গেছে। সে চাহনি যেন তার মাথায় আগুন ধরিয়ে দিচ্ছে। আমি আগেই বলেছি মা, সাইকেলের অবস্থা খুব খারাপ ছিল। সিটের কভার আগে থেকেই ছিঁড়েছিল। আমি বসার পর আর 1 ইঞ্চি হয়তো ছিঁড়েছে, এছাড়া আর কিছু হয়নি। তোমার ভাসতে যেন আজকেই তার সাইকেলের প্রথম দেখছে মনে হচ্ছে। বিদ্রুপ করে বলল মিতুল। তখনই বাইরে থেকে চিৎকারের আওয়াজ এলো। দিশোস কেন? সাইকেল দেওয়ার সময় মনে ছিল না? ভাতের সাথে সাইকেলের গিলা শুরু করেছে। সাথে মারের শব্দ, পরপরই কান্নার আওয়াজ। নাজিয়া বেগমের মাথায় আগুন ধরে গেল। শব্দে মিতুলের গালে চড় দিলেন। মিতুল পূর্বের চাইতেও অধিক শান্ত অবস্থায় বসে রইল, একটু শব্দটাও করল না। খাওয়ার সময় মামাতো ভাইয়ের পাশে বসলো মিতুল। খাবার দিতে সে মিতুলের সামনে প্লেট এক প্রকার ছুঁড়ে দিল মামি। মিতুল ঠান্ডা চোখে একবার প্লেটের দিকে তাকালো, একবার মামির দিকে। নিঃশব্দে চেয়ার ঠেলে উঠে সোজা সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। দুপুরের তপ্ত রোদ চারদিকে রাজত্ব করছে। ধীরে সুস্থে হেঁটে যাচ্ছে মিতুল। মামা বাড়ি থেকে তাদের বাড়ির দূরত্ব ভালোই, সাইকেলে যেতে আধা ঘন্টা লাগে, হেঁটে নিশ্চয়ই 1 ঘন্টা লাগবে। মিতুল জানে না, এর আগে কখনো সে হেঁটে যায়নি। মিতুলের কাছে ঘুরি নেই, তবে তার মনে হলো 1 ঘন্টার কিছু বেশি সময় গেছে। দরজার সামনে দাঁড়িয়ে বড় করে একটা দম ছাড়লো মিতুল। বুক পিঠ ঘেমে চটচট করছে। দরজায় ধাক্কা দিয়ে দাঁড়িয়ে রইল সে। ওপাশে উঠোন দেখা যাচ্ছে, কিছু দড়ি বাঁধা, দড়িতে কাপড় ঝুলছে। পানি শুকিয়ে নিতে রোদ গায়ে মাখছে। নিজের গায়ে রোদ মেখে অভাবের পানি এভাবে নিংড়ে ফেলে দিতে পারবে না। মিতুল ভাবল, কোনো সদুত্তর পেল না। মিতুল তুই? মকবুল আলীর চোখে মুখে অবাক ভাব। মিতুল শান্ত কণ্ঠে সালাম দিল। বাবার ভাই, অসম্মান করার প্রশ্নই ওঠে না। সে কোনোদিন তার চাচাকে অসম্মান করেনি, ভবিষ্যতেও করবে না। ওয়ালাইকুম সালাম। তোর কি অবস্থা আব্বা? কেমন আছিস? মিতুলকে বুকে জড়িয়ে ধরলেন মকবুল আলী। তার ঘাম চটচটে পিঠে হাত বুলিয়ে দিলেন। মিতুলের মনে হলো তার ভেতরে জ্বলতে থাকা আগুনে এক পশলা বৃষ্টি নেমেছে। হঠাৎ করে মনে হলো এই যেন বাবা, তার মৃত বাবা। ধীর কণ্ঠে মিতুল বলল, পিপাসা লাগছে চাচা, পানি খাবো। অথচ সে ভেবে এসেছিল শুধু দাদির সাথে দেখা করবে, আর কারোর সাথে কোনো কথা বলবে না। মকবুল আলী মিতুলকে সযত্নে ঘরে নিয়ে গেলেন। আয়শা তখন ঘুমে। নিজ উদ্যোগে ফ্রিজের ঠান্ডা পানি মিশিয়ে ফাঁস থেকে দিলেন। পুরো পানিটুকু এক নিঃশ্বাসে শেষ করল মিতুল। মকবুল হা হা করে উঠলেন। একবারে খাই না আব্বা, গলায় বাঁধবে। 3 বারে খা, পানি 3 বারে খাওয়া সুন্নত। মিতুল বলল, দাদি ঘরে আছে না? আছে আছে, চলো যাই। রাশেদা সুপুরে কাটছিলেন। মকবুল অনুমতি নিয়ে ঘরে ঢুকলে নাতিকে দেখলেন রাশেদা। কঠিন চোখ ছলছল করে উঠল। মিতুল দাদির খোঁজ খবর নিয়ে বলল, আমাকে কিছু টাকা ধার দিবা দাদি? মকবুল আলীর জোড়াজোড়িতে মিতুল বলতে বাধ্য হলো, টাকা তার কেন লাগবে? একটা সাইকেল কিনবো চাচা। ইতুর সাইকেলটা বাড়িতে পড়ে আছে, ওইটা নিয়ে যা। না দাদি, তুমি 4-5 হাজার টাকা দিতেই পারবা। 4-5 হাজার টাকার সাইকেল হয় রে পাগল? মকবুল স্নেহের সুরে শাসন করলেন। সেকেন্ড হ্যান্ড হয় না? তুই সেকেন্ড হ্যান্ড নিবি কেন? আমি তোকে নতুন সাইকেল কিনে দিতে পারি, সেই সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছে। মিতুল দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আর নতুন কোনো ঝামেলার দরকার নাই চাচা। আপনি আমাকে একটা কাজ ঠিক করে দেন, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যেন করতে পারি। রাশেদা চমকে উঠলেন। তুমি কাজ খোঁজো কেন ভাইয়া? মিতুল জবাবহীন বসে রইল, কিছুই বলল না। মকবুল আলী হতাশ নিঃশ্বাস ফেললেন। বাজারে একটা সারের দোকান আছে, ওটাই কাজ করি। আপনার পরিচিতি? হ্যাঁ। তাহলে আপনি একটু কথা বলে দিয়েন। বলবো। আর রাশেদা টাকা দিলে মিতুল তার হাত ধরে বলল,
দাদি তুমি দয়া করো, এই টাকা যেন তোমাকে ফেরত দিয়ে দিতে পারি যত তাড়াতাড়ি সম্ভব। রাশেদা নাতির মাথায় হাত বোলান। ছোট্ট ছেলেটা কেমন এক নিমেষে বড় হয়ে গেছে। বেরিয়ে আসার সময় আয়েশার সাথে দেখা হলো। আয়েশা যেন ভূত দেখলেন। মিতুল হেসে বলল, চাচি ভালো আছেন? দাদিকে দেখতে এসেছিলাম। সদ্য ঘুম ভাঙা আয়েশা বেশি কিছু বুঝলেন না, বলা ভালো বুঝতে চাইলেন না। আজকাল তিনি অন্য এক চিন্তায় মগ্ন থাকেন সব সময়। পার্ট টাইম কাজ হিসেবে সময়টা মিলল না। দোকানের কথা, মিতুলকে দোকান বন্ধ করা পর্যন্ত থাকতে হবে। জিজ্ঞেস করে জানা গেল আয়েশার আজান দিলেই তিনি দোকান বন্ধ করে দেন। মিতুল রাজি হয়ে গেল। সে বাড়ি থেকে দূরে থাকতে চায়। যে বাড়িতে সম্মানের সাথে বাস করা যায় না, সেই বাড়ি থেকে যথাসম্ভব দূরে থাকতে চায়। দোকানে কথা শেষ করে মামা বাড়ি গেল মিতুল। এবার রিক্সা নিল। হাতে বেশ কিছু টাকা আছে। বাড়ি পৌঁছে কোনো দিকে না তাকিয়ে ভাঙা সাইকেলটা নিয়ে আবারও বের হয়ে গেল। পেছন থেকে নাজিয়ার গলা শোনা যাচ্ছে। মিতুল ফিরে তাকালো না। সাইকেল ঠিক করতে নিয়ে গেল। সেটার দৈন্যদশা। মেরামত করার চাইতে আরেকটা কিনে ফেলা ভালো। দোকানের লোকটা সেই পরামর্শই দিল। মিতুল বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।